মাধ্যমিক 2021 অর্থাৎ তোমরা যারা 2021 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, তো তোমাদের ক্ষেত্রে কিন্তু দেখো এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2020-21 খুবই গুরুত্বপূর্ণ টেস্ট পেপার। তো আজকে আমি তোমাদের গণিতের অর্থাৎ অঙ্কের 140 নম্বর পেজের পার্ট 1 করাবো, অর্থাৎ তোমাদের এমসিকিউ এসিকিউ, তারপরে থাকে তোমাদের শূন্যস্থান পূরণ, এইগুলোকে আমি পার্ট 1-এ করিয়ে দেবো। কিন্তু এর আগে দেখতে পারো তোমরা 68, 92 এবং 115 তিনটে পেজ কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি এমসিকিউ এসিকিউ এবং 2 নম্বরের প্রশ্নগুলো। তোমরা অবশ্যই ভিডিওগুলোকে দেখে নেবে। তো কি করে তোমরা এই ভিডিওগুলোকে দেখবে, তোমরা অবশ্যই এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে চলে যাবে, লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই এই ভিডিওগুলো তোমরা দেখে নেবে। এছাড়া আমাদের ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি প্রত্যেকটি পেজের কিন্তু 10 থেকে 12খানা পেজ কিন্তু আমি আপলোড করে দিচ্ছি। প্রত্যেকটা লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক 140 নম্বর পেজ অঙ্কের। দেখো এটা হচ্ছে আমাদের 140 নম্বর পেজ। এই 140 নম্বর পেজের প্রথমে দেখতে পারো একের দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো 1 × 6 = 6, 6টা কিন্তু এখানে প্রশ্ন দেয়। তো তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বরের প্রশ্নটা এখানে কি বলেছে, ত্রৈমাসিক পর্বের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ সমান থাকে। দেখো এখানে ত্রৈমাসিক বলেছে, তো অবশ্যই এটা হচ্ছে আমাদের 3 মাস, কিন্তু হচ্ছে 3 মাস। হ্যাঁ, তাহলে এই অঙ্কটার জন্য কোনো অঙ্কটাই আমাদের অঙ্ক করার কোনো দরকারই নেই। তো এইটা তোমাদের মাথায় রাখলেই হবে, ত্রৈমাসিক পর্বের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ সমান থাকে। উত্তরটি কিন্তু আমাদের হলো অপশান সি, 3 মাস। ঠিক আছে, এইবারে আমরা 2 নম্বরের অঙ্কটি করব। তো এবারে দেখো তোমরা 2 নম্বরের অঙ্কটি কি বলেছে, বলছে এ এবং বির মূলধনের অনুপাত কিন্তু বলেছে 2:3:1:5 হলে লভ্যাংশ বণ্টিত হবে যে অনুপাতে সেটি হলো। তো চলো এই অঙ্কটি আমরা করি। তাহলে অঙ্কটি আমি আরেকবার পড়ি। এখানে এ এবং বি এর মূলধনের অনুপাত কিন্তু বলেছে 2:3:1:5। তো আমি এখানে লিখছি এ এবং বি এর মূলধনের অনুপাত, আমি লিখলাম দেখো A:B। তো এখানে দেখো বলেছে যে 2/3 হচ্ছে আমাদের এ, আমি 2/3 লিখলাম, দেখো ইস টু দিলাম, বি মানে হচ্ছে আমাদের 1/5। তো হলে লভ্যাংশে বণ্টিত হবে যে অনুপাত সেটি আমাদের বার করতে হবে। তো তোমরা এটা কিন্তু 2 রকম পদ্ধতিতে করতে পারো। তোমরা কোনাকুনি যদি গুণ করো তাতে উত্তরটি মিলবে, এবং সবার থেকে যেটা বেস্ট নিয়ম সেটা হচ্ছে, দেখো তোমরা কি করবে, 3 আর 5, এই 3 আর 5-এর লসাগু কত হবে, 3 আর 5-এর লসাগু করলে 15 হবে। তো কি করব আমরা, দেখো 2/3 লিখলাম ইন্টু 15, গুণ করে দাও, ইস টু লেখো, দেখো 1/5 ইন্টু 15। ঠিক আছে, তাহলে দেখো কত হয় আমাদের, কাটাকুটি করলে 3 5-এ 15, 5 3-এ 15। ঠিক আছে, তাহলে কত হয় দেখো, 5 2 10 আর ইস টু 3 1 3। তাহলে কত উত্তর হলো, তাহলে এই অঙ্কের অ্যান্সার হলো আমাদের 10:3। তো আমাদের অপশান দেখতে হবে কোথায় আছে, 10:3, অর্থাৎ এটা হলো আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা 2-এর অঙ্কটিও বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা 3 নম্বরের অঙ্কটি করি। এবারে তোমরা 3 নম্বরের অঙ্কটি দেখো, 3 নম্বর অঙ্কটি কি বলেছে। এই হচ্ছে 3 নম্বর অঙ্ক। তো এখানে দেখো বলেছে A:B সমান সমান 1/2 ইস্টু 1/3 হলে A+B ইস্টু A-B এর মান কত। তো চলো অঙ্কটা খুবই সোজা অঙ্ক। তাহলে হচ্ছে আমাদের 3 নম্বরের অঙ্ক, ভালো করে বোঝো। অঙ্কটা বলেছে A:B, তা আমি লিখলাম A:B। তো এদের এখানে মানটা দেখো বলেছে 1/2 ইস্টু 1/3। তো এখান থেকে আমরা এ আর বি এর মানটা কিন্তু বার করে নিতে পারি। তো A:B মানে আমরা জানি এটা হচ্ছে A/B সমান সমান, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/2 ইস্টু মানে বাই 1/3। পরের স্টেপ তোমরা দেখো কি করছি আমি, A/B সমান সমান 1/2 ইন্টু
যেহেতু এটা ভাগ চিহ্ন, এটা উল্টে গেলে কি হবে 3/1, তাহলে কি হলো a/b সমান সমান 3 আর এখানে 2 তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এর মান হচ্ছে আমাদের 3 আর বি এর মান হচ্ছে 2। আমাদের অঙ্কে কি বার করতে বলেছে, বলেছে a প্লাস বি ইজ টু a মাইনাস বি, এর মানটা আমাদের বার করতে বলেছে। তাহলে চলো এর মানটা আমরা বার করি। তো দেখো এবারে দেখো এই যে এ মানে কত হচ্ছে, আমার এ মানে হচ্ছে 3 আর বি মানে হচ্ছে আমাদের 2, ঠিক আছে, ইজ টু দিয়ে দিলাম। এ মানে হচ্ছে আমাদের 3, বি মানে 2, 3 আর 2 5 ইজ টু 3 থেকে 2 বিয়োগ গেলে 1, তাহলে 5:1 হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। তো দেখি অপশান বি হলো আমাদের অ্যান্সার। তো আশা করি তোমাদের 3 নম্বর অঙ্কটিও বোঝাতে পেরেছি। এবারে চলো আমরা 4 নম্বরের অঙ্কটা করি। তো দেখো 4 নম্বরের অঙ্কটি কি বলছে। তো 4 নম্বর অঙ্ক হচ্ছে এইটা, বলছে এবিসিডি একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম, মাথায় রাখতে হবে কিন্তু এবিসিডি হচ্ছে একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম এবং এবি প্যারালাল সিডি, এবং এখানে এডির মানটা যেহেতু 6 সেমি বলেছে তাহলে বিসির দৈর্ঘ্য কত হবে। তো এটা কিন্তু একদম সোজা অঙ্কটা মুখে মুখেও করা যায়। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো। তো হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্ক। তাহলে এবিসিডি একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম। তো দেখো তাহলে একটি বৃত্ত কিন্তু আমি আঁকলাম, তো ট্রাপিজিয়াম, এটা ট্রাপিজিয়াম হলো আমাদের, ঠিক আছে। তো আমি নাম দিলাম এ বি সি ডি, ওকে, তো নাম দিয়ে দিলাম। তো এখানে কিন্তু বলে দিয়েছে যে এবি প্যারালাল সিডি, অর্থাৎ এই মানটা সমান, তাই না। এবং এডি, এখানে এডির মানটা বলছে 6, অর্থাৎ এর মানটা হচ্ছে আমাদের 6 সেমি, এবং যেহেতু এটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম তাহলে অবশ্যই এই এডি বাহু এবং বিসি বাহুটা কিন্তু অবশ্যই সমান হবে। তাহলে কি দাঁড়াচ্ছে, এডি সমান বিসি, তাহলে এডি যদি আমাদের 6 সেমি হয় তাহলে বিসি কত হবে, বিসি আমাদের 6 সেমি হবে। তাহলে এটি হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। তো এটা কোন অপশানে আছে, তো অপশান ডি হচ্ছে আমাদের 6 সেমি, তাহলে এটা হলো অপশান ডি। তো আশা করি তোমরা 4 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। তো এবারে 5-এর দাগের অঙ্কটি আমাদের করতে হবে, এবং 5-এর দাগের অঙ্কটি কিন্তু খুব ভালো অঙ্ক, তোমাদের কিন্তু মন দিয়ে বুঝতে হবে। তো দেখো 5-এর অঙ্কটি কি বলেছে, এটা হচ্ছে 5-এর অঙ্ক। তো এখানে কি বলেছে দেখো, যে 36 সেমি ও 25 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শভাবে স্পর্শ করেছে। এদের সরল সাধারণ স্পর্শকটির দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য কত, স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব এখানে বলেছে কিন্তু, ঠিক আছে। চলো অঙ্কটা আমরা করি। তাহলে আমাদের 5 নম্বর অঙ্ক, তাহলে 36 সেমি ও 25 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে একটি 36 সেমি, এটা একটু বড় বৃত্ত আঁকলাম, আর একটা কিন্তু 25 সেমি বলেছে তো একটু ছোট হবে। ঠিক আছে, এটা হচ্ছে ধরো এটার কেন্দ্র। প্রথমে দেখো বলেছে 36 সেমি ব্যাসার্ধ, তাহলে এটা হচ্ছে আমাদের 36 সেমি, আর এটা যদি এর কেন্দ্র, তাহলে এর এখান থেকে এইটুকুনি অংশের মান হচ্ছে আমাদের 25 সেমি। তো আশা করি তোমার এইটুকুনি বুঝতে পেরেছো। পরে কি বলেছে, যে 36 সেমি ও 25 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, তাহলে একটা বহিঃস্পর্শ করেছে এটা, ওকে, ঠিক আছে, বহিঃস্পর্শ করেছে, এদের সরল সাধারণ স্পর্শটির দৈর্ঘ্য আমাদের বার করতে হবে। তো দাও এটার সাথে আমি এটাকে জয়েন করলাম, আর এটার সাথে এটাকে আমরা যুক্ত করে দিলাম, ঠিক আছে। এবার এগুলোর নাম আমাদের দিয়ে দিতে হবে। আমি ধরো নাম দিলাম এটার এ, এটা বি, এটা পি, এটা কিউ, এটা হচ্ছে কিউব,
তো এখান থেকে আমাদের আরেকটি অংশ কাটতে বলা হয়েছে, দেখো ভালো করে আমরা কেটেছি। তাহলে এ বি পি কিউ, ধরো এটার নাম আমি আর কিন্তু দিলাম, ঠিক আছে, এটার মান আমি আর দিলাম। তাহলে এবারে তোমাদের বুঝতে হবে যে এখানে ভালো করে দেখো, তাহলে যখনই দেখো আমরা এই অংশটুকে কাটলাম, তো এটা একটা আমাদের সামান্তরিক কিন্তু হয়েছে, আর এটা কিন্তু একটি আমাদের ত্রিভুজ হয়েছে, তার একটি কোণের মান কিন্তু অবশ্যই 90 ডিগ্রি হবে। তাহলে এ আর বি এদের মধ্যে দূরত্ব কত দাঁড়াচ্ছে? তো আমি এখানে লিখছি, দেখো এ বি মানে আমাদের 36 যোগ 25, তাহলে 61 হলো। তাহলে আমাদের এইটুকুনি অংশ কত বার করতে হবে? তো পি আর এর মানটা আমাদের বার করে নিচ্ছি আমি, দেখো 36 বিয়োগ 25 11। তাহলে আমরা এটার মান পেয়ে গেলাম 11। এটার মান যদি আমাদের 61 হয়, তাহলে এটার মানও কিন্তু 61ই কিন্তু হলো। তাহলে এই অংশটার আমাদের মান বার করতে হবে, হচ্ছে অর্থাৎ আমাদের ভূমির মান বার করতে হবে। তো আমরা তো আমাদের সূত্র জানি যে ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, তাই না? তাহলে অতিভুজ এখানে কত? অতিভুজ হচ্ছে আমাদের 61, তাহলে 61 তার হোল স্কয়ার মাইনাস লম্ব হচ্ছে আমাদের 11, 11 স্কয়ার, 61-এর স্কয়ার, 61-এর স্কয়ার মানে কত হয়? হয় আমাদের এখানে 1273, অর্থাৎ 3721, আর এখানে হচ্ছে আমাদের 11 স্কয়ার অর্থাৎ 121, অর্থাৎ 121। এটাকে বিয়োগ করো, বিয়োগ করে দেখো কত হচ্ছে, 121 বাদ দিলে হচ্ছে আমাদের 3600। কত হলো? 3600। তাহলে ভূমি সমান কত দাঁড়াচ্ছে? তাহলে এখানে আমাদের ভূমি সমান দাঁড়াচ্ছে 606, একটা 60। তো অপশানে কি আমাদের 60 আছে? অপশানে 60 আছে, অপশান বি হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি 5-এর অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো, কিন্তু অঙ্কটি আমি অনেকটাই শর্টে করেছি, অঙ্কটা কিন্তু আরও একটু বড় হতো। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা 6 নম্বরের অঙ্কটি এবারে করে ফেলি। তো দেখো এবারে আমরা করব 6 নম্বরের অঙ্কটি। কোথায় গেল? এইটা কি বলেছে? একটি শঙ্কুর উচ্চতা অপরিবর্তিত রেখে, ভালো করে, একটি শঙ্কুর উচ্চতা অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ 20% বাড়ানো হলে আয়তন বৃদ্ধি পাবে কত? তো অঙ্কটি কিন্তু খুব ভালো অঙ্ক এবং অঙ্কটা একটু বড়ও হবে। তো চলো অঙ্কটা আমরা করি। তাহলে এটা হচ্ছে আমাদের 6 নম্বরের অঙ্ক। তো অঙ্কতে কিন্তু এই বলছে একটি শঙ্কুর উচ্চতা অপরিবর্তিত রেখে, তাহলে একটা শঙ্কু প্রথমে আমরা অঙ্কন করে নিই। এটি হচ্ছে আমাদের শঙ্কু, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, এটা হচ্ছে আমাদের এইচ, এটা হচ্ছে আর, ঠিক আছে। তো অঙ্কটা বলছে একটি শঙ্কুর উচ্চতাটাকে, এই উচ্চতাটাকে আমাদের 1 রাখা হয়েছে কিন্তু, হ্যাঁ, লিখে বলেছে উচ্চতা অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ 20% বাড়ানো হলো। তো আমাদের ব্যাসার্ধ কত? আর। কত বাড়ানো হয়েছে? 20%। তাহলে আর এর 20%, তাহলে আর ইন্টু 20%, ডাইরেক্ট 20/100 আমি কিন্তু করে দিলাম। তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে? দেখো আর প্লাস 20R বাই কিন্তু 100, এটাকে আমরা যোগ করে দিই। তাহলে এখানে হচ্ছে আমাদের 100R যোগ 20R সমান সমান 120R বাই 100, ওকে। তো এটা কিন্তু বলেছে যখন ব্যাসার্ধ 20% বৃদ্ধি করার পর, ঠিক আছে। এইবারে আমাদের শঙ্কুর আয়তন, অর্থাৎ শঙ্কুর পূর্বে আয়তন এবং আয়তন কত বৃদ্ধি পেল, তাই তো? আয়তন কত বৃদ্ধি পাবে? দেখো শঙ্কুর আয়তন
বৃদ্ধি পাবে, শঙ্কুর আয়তন বৃদ্ধি পাবে। তো শঙ্কুর একদম পূর্বে আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো। আর এখন আয়তনটা বৃদ্ধি পেয়েছে, তা একটি মিস্টেক হলো, আমি এটা কাটছি। যেটা বৃদ্ধি পেয়েছে সেটা আমাদের আগে লিখতে হবে। তাহলে 1/3 পাই লিখলাম, 1/3 পাই আর স্কোয়ার, কিন্তু আর এর মান কিন্তু এখন আমাদের এটা দাঁড়িয়েছে, তাহলে আমি এটা লিখতে পারি 120 আর বাই 100 তার হোল স্কোয়ার আর ইন্টু এইচ হয়েছে। এটা কিন্তু বৃদ্ধি পেয়ে যেটা হয়েছে, এবং পূর্বে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের নর্মালটা, অর্থাৎ 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে আমাদের এই ক্যালকুলেশনটা আমাদের প্রথমে বার করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে দেখো আমরা কি কমন নিতে পারি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এই পুরোটাই কমন নিলাম। যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে এখানে কত পড়ে থাকে তোমরা দেখেছো, 120/100 পড়ে থাকবে। কারণ 1/3 পাই আর স্কোয়ার এইচ পুরোটাই কমন নিয়েছি, মাইনাস এখানে কিছু না থাকলে 1 থাকবে। তো অঙ্কটা কিন্তু একটু বড়ই হচ্ছে। তো দেখো 1/3 পাই আর স্কোয়ার এইচ, এখানে আমরা 100টাকে যদি লসাগু করে দিই, তাহলে 100 যদি লসাগু করি, একটু বিয়ের মিস্টেক হলো এখানটা আবার, 120/100 তার হোল স্কোয়ার ছিল এখানে। তো যাই হোক, অঙ্কটা একটু ফের আমার গোলালো, তোর জন্য আমি সরি। তো দেখো আমরা এখানে অঙ্কটা ছোটো ছোটো করে নিই, একটা শূন্য আর একটা শূন্য যদি আমরা কেটে দিলাম, ঠিক আছে। তাহলে আমি এই পোর্শনটা আবার তোমাদের দেখাচ্ছি, এটা আমি কেটেই দিলাম। তো দেখো এখানে আমি কমন নিচ্ছি কিন্তু 1/3 পাই আর স্কোয়ার এইচ কমন নিচ্ছি। তাহলে এখানে পড়ে রয়েছে দেখো 12/10, তাহলে 12 স্কোয়ার মানে আমাদের হয় 144/10 স্কোয়ার মানে কিন্তু 100, আর কিছু নেই মানে -1। এবার ঠিক আছে, চলো এবার তাহলে লিখছি দেখো 1/3 পাই আর স্কোয়ার এইচ, 100টাকে আমরা লসাগু করে দিই, তাহলে 144 মাইনাস 100, তাই কি দ্বারা দেখো 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু 144 থেকে 100 বিয়োগ গেলে পুরো থাকবে আমাদের 44/100। ওকে, তো এখানে দেখো অঙ্কটি আমাদের কিন্তু বলেছে একটি শঙ্কুর উচ্চতা অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ 20% বলে আয়তন বৃদ্ধি হবে। আমাকে যেহেতু পার্সেন্টেজে বার করতে হবে, শতকরা যদি বার করতে হয়, তাহলে আমি লিখবো এইভাবে যে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু 44/100 বাই আমরা লিখব 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু 100। তাহলে পরের স্টেপ তোমরা দেখো 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু 44/100, এবং এটা যেহেতু আমরা জানি ভাগ চিহ্ন, যদি উল্টে যায় কি হবে দেখো 3/1 ইন্টু 1 পাই আর স্কোয়ার এইচ ইন্টু 100, একটা পার্সেন্টেজ চিহ্ন দিলাম। অঙ্কটা কিন্তু অনেকটা বড় হয়ে গেল, তাই না, 1 নম্বরের অঙ্কটা। তাহলে দেখো এখানে 3 কেটে গেল, পাই আর স্কোয়ার এইচ কেটে গেল, এখানে 100 এখানে 100 কিন্তু কেটে গেল। তাহলে এখানে দেখো জাস্ট 44 পড়ে রয়েছে, তাহলে উত্তরটা হলো আমাদের 44% অ্যান্সার, ঠিক আছে। তো অপশান এ দেখো আছে কিন্তু 44 অ্যান্সার। তো অঙ্কটা কিন্তু অনেকটি বড় হয়ে গেল। যদি অঙ্কটি ছোট করে করা যায়, তাহলে আমি পরের পেজ যখন করাবো এই অঙ্কটি কিন্তু তোমাদেরকে করিয়ে ফের দেবো আমি, ছোট্ট করে যদি করা যায়। তো চলো আমরা এবারে চলে আসি 2 এর দাগে। তো
তো দেখো 2-এর দাগের আমি চলে এসেছি। তো দেখো 2-এর দাগের 1-এর মধ্যে প্রশ্নটা কি বলেছে, আসল ও চক্রবৃদ্ধি সুদের মধ্যে ড্যাশ সম্পর্ক আছে। তো তোমরা লিখবে এটা সরল সম্পর্ক হবে, ঠিক আছে, আমি এখানে লিখে দিলাম সরল সম্পর্ক। ওকে, হয়ে গেল। 2-এরটা কি বলছে, এক্স স্কোয়ার সমান সমান 7x, সমীকরণটি বীজদ্বয়ের যোগফল ড্যাশ। তো চলো অঙ্কটা করি আমরা। তাহলে সমীকরণটা আমরা প্রথমে টুকে নেব। দেখো এক্স স্কোয়ার প্লাস 7x হয়েছে, এক্স স্কোয়ার প্লাস 7x আছে, সরি এক্স স্কোয়ার সমান সমান আছে, এক্স স্কোয়ার সমান সমান 7x। পরের স্টেপ দেখো তোমরা, এক্স স্কোয়ার এই প্লাস 7x যখন এদিকে চলে আসবে মাইনাস 7x সমান সমান 0, তাই না? তো দেখো এখানে এর মান হচ্ছে তাহলে 1 আর বি এর মান কিন্তু -7। তো এখানে বলেছে সমীকরণটির বীজদ্বয়ের যোগফল। তো সমীকরণের বীজদ্বয়ের যোগফলের সূত্র হচ্ছে আমাদের -b/a। তাহলে মাইনাস লিখলাম, বি মানে হচ্ছে -7 আর এ মানে হচ্ছে আমাদের 1। তাহলে মাইনাস মাইনাসে +7 হলো আমাদের 2 নম্বরের অঙ্কের অ্যান্সার। তো আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো আমরা 3 নম্বরের অঙ্কটি করি। তো দেখো 3-এরটা কি বলেছে, √3 - 2 এবং এর পুরো করণীয় যোগফল হবে ড্যাশ, ঠিক আছে। চলো অঙ্কটা করি। তো এই হচ্ছে আমাদের অঙ্ক, বলছে √3 - 2 এবং এর পূরক করণীয়। দেখো এদের যোগফল, এখানে যোগ চিহ্ন দিলাম। এদের পূরক করণীয় মানে হচ্ছে এই যে তোমার এই যে যেটা আছে √3 - 2, তো এটা কিন্তু আমাদের হয়ে যাবে -2 আর -√3। তাহলে √3 - 2 মাইনাস প্লাসে -2 আর মাইনাস মাইনাসে সরি হ্যাঁ মাইনাস প্লাসে -√3 হলো, প্লাস √3 -√3 কেটে গেলে -2 -2 -4 অ্যান্সার। তো এটা হলো আমাদের 3 নম্বর অঙ্কের উত্তর। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা 4 নম্বরের অঙ্কটি দেখি। দেখো 4 নম্বরের অঙ্কটি কি বলেছে, এইটা একটি নির্দিষ্ট বৃত্ত অঙ্কন করার জন্য কমপক্ষে ড্যাশ অসমরেখ বিন্দুর প্রয়োজন। ফের বলছি, অঙ্কটি কিন্তু বলেছে একটি নির্দিষ্ট বৃত্ত অঙ্কন করার জন্য কমপক্ষে ড্যাশ অসমরেখ বিন্দুর প্রয়োজন। তো উত্তর কিন্তু হবে তিনটি কিন্তু অসমরেখ বিন্দুর প্রয়োজন। কারণ দেখো আমি যদি জাস্ট দেখাচ্ছি তোমাদের, 3টে অসমরেখ বিন্দু যদি আমি আঁকি তো এইভাবে কিন্তু একটি বৃত্ত কিন্তু অঙ্কন করা যাবে, ঠিক আছে। 3টে বিন্দু দিয়ে কিন্তু একটি বৃত্ত অঙ্কন করা যাবে, তাই এইটার উত্তর হবে আমাদের 3। এবারে পরের অঙ্ক তোমরা দেখো 5-এরটা কি বলেছে, বলছে এবিসি ত্রিভুজের ও পরিকেন্দ্র, আর তারপর হচ্ছে কোন ও এ বি 50 ডিগ্রি হলে কোন এসিপি সমান সমান কত হবে, এটা হচ্ছে অঙ্ক। তো দেখো এই অঙ্কটি আমি করাচ্ছি না, কেন করাচ্ছি না, তোমরা এর আগের পেজ অর্থাৎ 115 নম্বর পেজের 1-এর দাগের 5 নম্বর অঙ্কটি তোমরা দেখে নেবে। সেম অঙ্ক করানো হয়েছে, একই মান একই সব কিছু, তাই অঙ্কটি আমি আর দুবার করালাম না। তোমরা কিন্তু 115 পেজের 1-এর দাগের 5-এর অঙ্কটা দেখে নেবে অঙ্কটা। তো ওই ভিডিওটির লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নেবে। তো চলো আমরা এবারে 6 নম্বরের অঙ্কটা ডাইরেক্ট চলে যাই। তো 6-এর অঙ্কটা কি বলেছে, একটি নিরেট অর্ধগোলককে গলিয়ে 4টি নিরেট একই আয়তনের বল তৈরি করা হলো। অর্ধগোলক এবং প্রতিটি বলের ব্যাসার্ধের অনুপাত বার করতে হবে। তো চলো অঙ্কটা করি। তো এই অঙ্কটিও কিন্তু একটু টাফ আছে, তোমাদের ভালো করে শিখতে হবে। তো দেখো এই হচ্ছে 6 নম্বর অঙ্ক। তো প্রথমে আমরা লিখব যে একটি নিরেট অর্ধগোলককে গলে 4টি নিরেট এবং একই আয়তনের বল তৈরি করে অর্ধগোলক এবং প্রতিটি বলের ব্যাসার্ধ। তাহলে আমি এখানে লিখে নিচ্ছি, দেখো অর্ধগোলকের ব্যাসার্ধ R1, ঠিক আছে, আর নিরেট একটি নিরেট অর্ধগোলক, তো একটি নিরেট অর্ধগোলক গলিয়ে 4টি নিরেট গোলকের ব্যাসার্ধ হচ্ছে আমাদের R2।
তাহলে অর্ধগোলকের আয়তন আমাদের জানতে হবে আর নিরেট গোলকের আয়তন জানতে হবে। জানতে পারলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো আমরা লিখতেই পারি এখানে, দেখো অর্ধগোলক, আর এখানে লিখবো আমরা নিরেট গোলক। হচ্ছে এটা অর্ধগোলক, এটা নিরেট গোলক। তো এদের আয়তন, অর্ধগোলকের আয়তন আমরা জানি 2/3 পাই আর কিউব। আমি এখানে R1 দিলাম, কারণ অর্ধগোলকের ব্যাসার্ধ আমি R1 ধরেছি, ঠিক আছে, সমান সমান দিলাম। নিরেট গোলক, নিরেট গোলকের সূত্র হচ্ছে আমাদের 4/3 ইন্টু পাই আর কিউব হয়েছে। এখানটা আমি 2 দিলাম, কারণ যেহেতু নিরেট গোলকের ব্যাসার্ধ R2। কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, দেখো এখানে 4টি বলেছিল নিরেট, তো আমি ইন্টু এখানে একটা 4 দিয়ে দিলাম, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু অনেকেই অঙ্কটা কিন্তু ভুল করে ফেলে, ঠিক আছে। পরের স্টেপ তোমরা দেখো, এদিকে আছে আমাদের 2/3, অর্থাৎ আমি এই R1 কিউব আর এদিকে R2 এর কিউবটাকে নিয়ে চলে এলাম। তাহলে এদিকে আমাদের কী কী পড়ে হচ্ছে দেখো, 4 ইন্টু 4/3, ঠিক আছে। আর এই দিকে যে 2/3টা আছে যদি এদিকেই চলে আসে, তাহলে দাঁড়াচ্ছে এখানে আমাদের, এখানে একটা পাই ছিল আমাদের আগে থেকে, তার পাইটা আমি লিখেই দিলাম, ইন্টু 2/3টা এদিকে উল্টে গেলে 3/2 হলো, আর পাইটা উল্টে গেলে 1/পাই হলো, তাই না। পাই পাই কেটে গেল, 3 3 কেটে গেল, আর এদিকে 2 2 4। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের, R1/R2 তার কিউব দিলাম, আর এখানে 4 2 8, 8-এর কিউব 2, তার 2-এর কিউব হলো। কিউব কিউব কেটে যদি যায়, তাহলে R1/R2 সমান সমান 2/1। তো এখানে কিন্তু আমাদের জানতে চেয়েছিল অঙ্কে এদের অনুপাত কত হবে। তাহলে R1:R2 সমান সমান 2:1। এটা হলো আমাদের অঙ্কের অ্যান্সার। তো আশা করি তোমাদের অঙ্কগুলো বোঝাতে পেরেছি, এবং তোমরা যদি অঙ্কগুলো বুঝতে পারো, তোমাদের আমি একটি রিকোয়েস্ট করবো, তোমরা অবশ্যই ভিডিওতে লাইক দিও, এবং যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক দিও। কিন্তু তোমাদের মূল্যবান কমেন্ট, তোমাদের খারাপ কমেন্ট, ভালো কমেন্ট, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো। কারণ তোমরা যদি কমেন্ট করো, আমার যদি কোনো কিছুতে ভুল ভ্রান্তি হয়, তাহলে আমি নিজেকে আরও শোধরাতে পারবো, আরও ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দিতে পারবো। তাই তোমাদেরকে বার বলছি, তোমরা কোথাও যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করো যে দাদা আমরা বুঝতে পারছি না, আরও ভালো করে বোঝান। আমি চেষ্টা করব আরও ভালো করে বোঝানোর অঙ্কগুলোকে। এবং যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই তোমরা অন্তত একটু ধন্যবাদ জানিও। দেখো তোমাদের জন্য প্রতিদিন কিন্তু আমি ABTA টেস্ট পেপারে অন্তত 2 থেকে 3টে ভিডিও কিন্তু আপলোড করি, এবং রেগুলার প্রায় 4-5টা ভিডিও কিন্তু আমি আপলোড করে থাকি, তোমরা জানো প্রত্যেকেই। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।